ম্যাগনেটিক এনার্জি স্টোরড ইন এন ইন্ডাক্টর। এইটা প্রবাবলি তোমাদের বোর্ডসের জন্য খুব একটা ইম্পর্টেন্ট টপিক নয়, বাট যে ডিরাইভেশনটা করছি এক্সপ্রেশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমরা কিন্তু হামেশা ইউজ করব, মানে আমাদের সিলেবাসেই প্রচুর ইউজ হবে, বাট জানি না কেন প্রুফটা নেই প্রবাবলি, আর যদি থেকে থাকে তো করবে একদম। তো ম্যাগনেটিক খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, মানে এটা হামেশাই তুমি পাবে, এক্সপ্রেশনটা হামেশাই ইউজ করবে, ইভেন পরের পোর্শনগুলোতে মডার্ন ফিজিক্স বা এখানে আমরা প্রচুর ইউজ করবো, এসি চ্যাপ্টারেও ইউজ করবো। তো এই কারণে ডিরাইভেশনটা ইম্পর্টেন্ট ভীষণ। ডিরাইভেশনটা খুব শর্ট আছে, যেহেতু আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সে ক্যাপাসিটারে এনার্জি স্টোর করে ফেলেছি, সেই কারণে এই ব্যাপারটা একটু ইজি লাগবে। আর তার থেকে বড় ব্যাপার সিমিলার একদম। ম্যাগনেটিক এনার্জি স্টোর, ম্যাগনেটিক এনার্জি স্টোর বা বেসিক্যালি এনার্জি স্টোর ইন এন ইন্ডাক্টর বলতে পারো, এনার্জি স্টোর ইন এন ইন্ডাক্টর। এটা রাদার পরে ম্যাগনেটিক ফিল্ডের এনার্জি বলবো, স্টোর ইন অ্যান ইন্ডাক্টর। আচ্ছা, কনসেপ্টটা কি? তিনটে সার্কিট কম্পোনেন্ট আমরা শিখেছি মেনলি, রেজিস্টার, ক্যাপাসিটার অ্যান্ড লাস্টে আমরা শিখলাম ইন্ডাক্টর। রেজিস্টারের কাজ কি? শুধু এনার্জি ডিসিপেট করা। সিম্পল, একটা রেজিস্টারে যদি কারেন্ট ফ্লো করে তাহলে এখানে কোনো না ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হয় না ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। যদি কোনো ক্যাপাসিটারে চার্জ স্টোর হয়, সেখানে আমরা জানি যে ক্যাপাসিটারের মিডলে একটা ইলেকট্রিক ফিল্ড ডেভেলপ করে। একটা ইন্ডাক্টরের কথা যদি বলি, সেম টু সেম বলবো, ম্যাগনেটিক ফিল্ড ডেভেলপ করে। এখানে কি বলবো, এটা কারেন্ট ক্যারিং ওয়্যার, তাহলে এর অ্যারাউন্ডে ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে, সেটা ম্যাটার নয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে জাস্ট আমি বলতে পারি যে এখানে যখনই কারেন্ট ফ্লো করবে, এটা দিয়ে যে অ্যামাউন্টে কারেন্ট ফ্লো করছে এর জন্য হিট প্রডিউস হবে। এই চার্জটা কন্টিনিউয়াসলি এর ভেতর দিয়ে ফ্লো করতে গেলে অবভিয়াসলি এদিকে কারেন্ট ফ্লো করছে, মানে এটা হায়ার পোটেনশিয়াল, এটা লোয়ার পোটেনশিয়াল। অ্যান্ড কনস্ট্যান্ট পোটেনশিয়াল আমরা জানি কতটা, না এটা ক্রসে পোটেনশিয়াল যেটা, সেটা হচ্ছে জাস্ট ভি। ভি ইকুয়ালস টু কত জানি না, আই কারেন্ট ফ্লো করলে আর যদি রেজিস্টার হয় তাহলে ভি ইকুয়ালস টু আই আর হয়, ভি ইকুয়ালস টু আই আর হয়। আর হিট প্রডিউস কত বলি, কোনো একটা সার্টেন টাইম ইন্টারভাল টি যদি আমি কনসিডার করে নিই, সেখানে আমরা বলি এইচ ইকুয়ালস টু পি ইন্টু টি, মানে যেটা পি ইকুয়ালস টু কি লেখা হয়, ভি ইন্টু আই লেখা হয় না, পাওয়ার ইন্টু টাইম, যেখান থেকে ভি আই টি, আই স্কোয়ার আর টি, এগুলো সবটাই কিন্তু আই স্কোয়ার ইন্টু আর ইন্টু টি আর ভি স্কোয়ার বাই আর ইন্টু টি, যে কোনো একটা ফর্মুলা ইউজ করতাম আমরা। এখানে কি বলতাম না, যে এক্সটার্নাল সোর্স কিনা এই কারেন্টটা প্রোভাইড করছে, কোনো ব্যাটারি হতে পারে বা কিছু, সে কিনা এই চার্জ, এই রেজিস্টারের ভেতর দিয়ে কারেন্টটা কন্টিনিউয়াসলি মেনটেন করতে কিছু এনার্জি ডিসিপেট করবে, মানে ওর কিছু এনার্জি কনজিউম হবে, এনার্জি লস হবে। সেই লস্ট এনার্জিটা এখানে হিট হিসাবে ওয়েস্ট হয়ে যাবে, মানে এই কিন্তু এনার্জিটা কোনোভাবে স্টোর করতে পারছে না। এটা মাথায় রাখতে হবে, কন্টিনিউয়াস চার্জ ফ্লো করতে থাকবে অ্যান্ড কন্টিনিউয়াসলি হিটটা লস্ট হতে থাকবে। কিন্তু একটা ক্যাপাসিটারকে যখনই চার্জ করবে না, ক্যাপাসিটার ফুললি চার্জড হয়ে গিয়ে প্লাস কিউ নট মাইনাস কিউ নট অ্যামাউন্টে চার্জ গ্যাদার করে নিয়ে স্টপ করে যাবে, প্রসেসটা ডাইনামিক আর থাকবে না, প্রসেসটা স্টেশনারি হয়ে যাবে, মানে স্টেডি, মানে কি বলবো, স্টপ করে যাবে, জাস্ট বলতে পারো যে ফুললি চার্জড হয়ে স্টপ করে গেল। আমরা কি বলতাম না, এখানে এই দুটো প্লেটের মাঝে যেখানে যেরকম শেপই হোক, সবসময় প্যারালাল প্লেট ক্যাপাসিটার হতেই হবে এরকম কোনো সিওরিটি নেই, মানে এরকম কোনো রেস্ট্রিকশন নেই, যে কোনো কেসেই আমি বলতেই পারি। বাট আমরা প্রুফটা করিয়েছিলাম প্যারালাল প্লেট ক্যাপাসিটার দিয়ে, যাতে একটু ইজি লাগে। তাহলে সেখানে আমরা বলেছিলাম যে এনার্জি স্টোরড ইন ফর্ম অফ ইলেকট্রিক ফিল্ড, এটাকে আমরা বলতাম ইলেকট্রিক এনার্জি স্টোরড, মনে আছে? যে এখানে যেই অ্যামাউন্টে ওয়ার্ক করবে, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, যে এই চার্জিংয়ের জন্য যে ওয়ার্ক করতে হবে, মনে আছে ব্যাটারি যে ওয়ার্ক করতো, এই ব্যাপারটা একটু রিক্যাপ করিয়ে দিই। যখনই এইটাকে ব্যাটারিকে ওয়ার্ক করতে হবে বলতাম, আমরা বলতাম ব্যাটারি যেটুকু ওয়ার্ক ডান করবে, আর এখানে এনার্জি যেটা স্টোর হবে ইন ফর্ম অফ কি, ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক এনার্জি স্টোর। এই যে দুটো ক্যাপাসিটরের মাঝে যে ইলেকট্রিক ফিল্ড অ্যাক্ট করছে, সেই ইলেকট্রিক ফিল্ডটা একটা এনার্জির সোর্স বলতে পারো, মানে যেই রিজিয়ানে, আমি শুধু এখানে বলিনি, পরে যখন এটাকে ডিরাইভ করেছিলাম, মানে এই যে এনার্জির ফর্মেট এক্সপ্রেশন শিখেছিলাম, সেটাকে আমরা পরে বলেছিলাম যে কোনো জায়গায় একটা চার্জ পার্টিকেল তার অ্যারাউন্ডে ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করেছে, তার অ্যারাউন্ডে এখানে ইলেকট্রিক ফিল্ড আছে, তাহলে এইসব জায়গায়ও এনার্জি স্টোরড আছে ভাবতে পারি। যে কোনো জায়গায় ইলেকট্রিক ফিল্ড ডেভেলপ করে আছে, মানে সেখানে এনার্জি স্টোরড হয়ে আছে, এনার্জি ডেভেলপ করে আছে। তাহলে এখানে আমি যদি কনসিডার করে নিই, এখানে যদি আমরা এনার্জি স্টোরটা ক্যালকুলেট করে নিই, আমরা বলছিলাম যে ব্যাটারি যেটুকু ওয়ার্ক করবে, ব্যাটারি কত ওয়ার্ক করবে না, হাফ ইন্টু কিউ ভি, না পুরো কিউ চার্জকে মুভ করাতে, কিউ নট চার্জকে মুভ করাতে ব্যাটারির ভোল্টেজ যদি ভি হয়, ফাইনাল ভোল্টেজের ভি নটই হবে। এর যদি ভোল্টেজ ভি নট হয়, আমি বলবো ভোল্টেজ ভি নট
ফাইনালি ডেভেলপ করে যাবে, যখন ফুললি চার্জ হয়ে যাবে তখন ব্যাটারিকে ওয়ার্ক করতে হতো কিউ নট ইন্টু ভি নট। বাট এনার্জি স্টোরড ইন দ্য ক্যাপাসিটার ইন ফর্ম অফ ইলেকট্রিক ফিল্ড, যেটা ইলেকট্রিক এনার্জি স্টোর বলতাম, সেটা বলতাম কত, হাফ কিউ ভি, হাফ কিউ ভি, হাফ কিউ নট ইন্টু ভি নট। ফাইনালি কিউ নট চার্জ, ভি নট ভোল্টেজ ডেভেলপ, দেন এটা, অ্যান্ড সেটাকে আমরা লিখেছিলাম হাফ ইন্টু, কি লিখতে পারি, কিউ নট স্কোয়ার বাই সি। কেউ চাইলে এটাকে লিখতে পারে কি, হাফ ইন্টু কি সি ইন্টু ভি নট স্কোয়ার, এটা ছিল। তাহলে এই হচ্ছে ক্যাপাসিটারের এনার্জি স্টোর। ক্যাপাসিটারের এনার্জিটা কি ফরম্যাটে থাকে না, ক্যাপাসিটারের মাঝে যে স্পেস থাকে, যে কোনো ক্যাপাসিটার মানে দুটো প্লেট লাইক কিছু দিয়ে ফর্ম হবে, অ্যান্ড তার মাঝে যে স্পেস থাকবে, গ্যাপ থাকবে, কোনো মেটেরিয়াল থাকুক, তার ভেতরে যে ইলেকট্রিক ফিল্ডটা জেনারেট হবে ওই গ্যাপে, সেই ইলেকট্রিক ফিল্ডটাতেই এনার্জিটা স্টোর হয়। যে এনার্জিটা স্টোর বলছো, ব্যাটারি যেটুকু ওয়ার্ক করতো তার হাফ অ্যামাউন্টে এনার্জি কালেক্ট হয়ে থাকতো, ক্যাপাসিটারে স্টোর থাকতো, যেটা পরে ইভিন ডিসচার্জিং এর সময় আমরা কারেন্টটা পেতাম, মনে আছে, চার্জিং ডিসচার্জিং বলতাম। এই ব্যাটারিকে সরিয়ে তুমি যদি কোনো একটা রেজিস্টার কানেক্ট করে দাও, কিছুটা অ্যামাউন্টে তুমি কিন্তু কারেন্ট ফ্লো পাবে, মানে কিছুটা অ্যামাউন্টে এনার্জি সাপ্লাই করতে পারবে, ওই যে স্টোরড এনার্জিটা সে আবার রিটার্ন ব্যাক করে দিতে পারবে, রাইট। সেখানে আমরা বলতাম এনার্জি স্টোরড ইন ফর্ম অফ ইলেকট্রিক ফিল্ড, অ্যান্ড দ্যাট এনার্জি density, electric energy density is given by UE, energy density, that is total energy stored in form of electric field, in electric energy by total volume। কতটা ভলিউম আছে ক্যাপাসিটরের মাঝে যে স্পেস বলেছিলাম, যেটাকে আমরা লিখতাম মনে আছে, হাফ এপসাইলন নট ইন্টু ই স্কোয়ার। এটা খুব ইম্পর্টেন্ট একটা এক্সপ্রেশন, আমরা ইউজ করবো হামেশা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসের সময় ইউজ করবো। যে কোনো জায়গায় ইলেকট্রিক ফিল্ড থাকলেই, যে কোনো জায়গায় ইলেকট্রিক ফিল্ড আছে, মানে আমি যদি বলি এটা আমরা একটা চার্জ পার্টিকেল, তার অ্যারাউন্ডে ইলেকট্রিক ফিল্ড আছে, তাহলে তার অ্যারাউন্ডে ছোট্ট একটা স্পেস যদি ধরে নিই, ছোট্ট ডিভি ভলিউম যদি ধরে নিই, তাহলে এখানে কতটা ইলেকট্রিক এনার্জি স্টোর আছে, আমি বলবো ওই যে ইলেকট্রিক এনার্জি ডেন্সিটি বলছো, এটা পার ইউনিট ভলিউমের এক্সপ্রেশন দিচ্ছে। ছোট্ট একটা ভলিউম হলে আমি ধরে নেবো অলমোস্ট এই জায়গা জুড়ে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড অ্যাক্ট করছে, অ্যান্ড সেই ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে এনার্জি ডেন্সিটি যেটা হাফ এপসাইলন নট স্কয়ার, পার্টিকুলারলি এই চার্জের জন্য এই ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু যতটা ইন্টু যতটা ভলিউম বলছো, এটা হচ্ছে ডিইউ ইন্টু ডিভি যদি করি, এটা হচ্ছে ডিইউ, যতটা অ্যামাউন্টের এনার্জি এই জায়গাটাতে ইন ফর্ম অফ ইলেকট্রিক ফিল্ড ডেভেলপ করে আছে। এটা সিমিলারলি ক্যাপাসিটারের ক্ষেত্রে আমরা বলছিলাম পুরোটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট আছে, অলমোস্ট আমি বলতে পারি, পার ইউনিট ভলিউমে যে এনার্জি স্টোরড আছে তার এক্সপ্রেশন এটা বলেছে। এখন আমাদের কাজ হচ্ছে ম্যাগনেটিজমের জন্য এই কাজটা ডিসকাস করা। ম্যাগনেটিজম বলতে একটা ইন্ডাক্টর, তার অ্যারাউন্ডে ম্যাগনেটিক ফিল্ড, রাদার আমি বলবো ইম্পর্টেন্টলি যে ওর কোর রিজিয়নে সবচেয়ে স্ট্রং একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, আশেপাশেও আছে, আমি বলছি কতটা ম্যাগনেটিক ফিল্ড, যেখানেই ফিল্ড ডেভেলপ করে আছে সেখানে একটা পোটেনশিয়াল এনার্জি স্টোর হয়ে আছে। এটা স্টোরড এনার্জি মানে পোটেনশিয়াল এনার্জি, তাহলে এটাও ফর্ম অফ পোটেনশিয়াল এনার্জি, এটাও ফর্ম অফ পোটেনশিয়াল এনার্জি, এটা ইলেকট্রিক পোটেনশিয়াল, এটা ম্যাগনেটিক পোটেনশিয়াল এনার্জি। ক্লিয়ার? তো এই যে এনার্জি স্টোরড বলছি, কতটা এনার্জি স্টোরড হলো, আমরা এখানে কি করে ডিফাইন করতে মনে আছে, এটার ক্ষেত্রে আমরা বলতাম ওয়ার্ক ডান, যতটাই ওয়ার্ক ডান সেটা এনার্জি, ওয়ার্ক ডান এই চার্জ কিউ, তাহলে আমি বলতাম কিউ ইন্টু ওয়ার্ক ডান, কি বলতাম কতটা না, কিউ চার্জকে মুভ করাতে ভি এর জন্য যত ওয়ার্ক করতে হবে, কিউ ইকুয়ালস টু কি লিখতে, আই ডিটি লিখতাম, ইন্টিগ্রেট করতে হতো, টোটাল ডিডব্লিউ ইন্টিগ্রেশন করতাম, ইন্টিগ্রেশন ডিডব্লিউ, আর সেটা কিউ ইন্টু ছোট্ট একটা ডিকিউ চার্জকে মুভ করাতে এটা করতাম, কিউ এনি ইনস্ট্যান্টে ভি ইকুয়ালস টু কিউ বাই সি লিখতাম, ইন্টু ডিকিউ লিখতাম, ইন্টিগ্রেট করতাম, 1/c বাইরে বার করতাম, দিয়ে লিখতাম কিউ স্কোয়ার বাই 2c, কিউ স্কোয়ার বাই 2, এরকমভাবে এক্সপ্রেশন করতাম যে পরপর ভোল্টেজটা স্ট্রং হবে, যত চার্জ গ্যাদার হবে, খুব স্মল অ্যামাউন্টে চার্জ আস্তে আস্তে গ্যাদার করতে করতে যে ওয়ার্কের কনসেপ্ট বলতাম, এখানেও সেম জিনিসটা বলছি। আমরা কি বলতাম, যত চার্জ গ্যাদার হবে পোটেনশিয়ালটা আস্তে আস্তে স্ট্রং হবে। কোনো একটা ইনস্ট্যান্টে যদি ভি পোটেনশিয়াল থাকে, যেটা ইনিশিয়াল আর ফাইনালি মাঝামাঝি কোনো একটা আরবিট্রারি জায়গায়, তখন আমি যদি ডিকিউ এক্সট্রা অ্যামাউন্টে চার্জ গ্যাদার করি, এই কনসেপ্ট বলেছিলাম, এটা আশা করি মনে পড়ছে। আমরা এক্স্যাক্টলি সেম জিনিসটা এটার জন্য বলবো যে এখানে কতটা, এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। তুমি যখনই একটা কারেন্ট ডেভেলপ করাচ্ছ, এটা আমি বলি ব্যাপারটা এর সঙ্গে কম্পেয়ার করে তাহলে বুঝতে সুবিধা হবে। যখন কোনো একটা সোর্স দিয়ে, হ্যাঁ অবভিয়াসলি এটা একটা রেজিস্টারের হেল্প নিয়ে কিন্তু চার্জ করবে কোনো ক্যাপাসিটারকে, শুধু ক্যাপাসিটার দিয়ে চার্জ করা যায় না, কারণ হচ্ছে ইনিশিয়ালি ইনফাইনাইট অ্যামাউন্টে কারেন্ট ফ্লো করে যাবে, যেটা সার্কিটকে ড্যামেজ করে দিতে পারে, একটা রেজিস্টারের হেল্প নেওয়া হয়। সেম টু সেম লজিকে একটা ইন্ডাক্টরের কেসেও আমি একটা রেজিস্টার সিরিজে কানেক্ট করে দেন একটা ব্যাটারি দিয়ে এটার কারেন্ট এস্টাবলিশ করবো, কারেন্ট প্রোভাইড করবো এটাতে। তাই কারেন্ট প্রোভাইড করার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা, যে এখানে একটা ভোল্টেজ ডেভেলপ করে, কোনটা, ইন্ডাক্টরের। আমরা রেজিস্টারের ক্ষেত্রে জানি কি না, রেজিস্টারের যেই ডিরেকশনে কারেন্ট ফ্লো করে, এই ডিরেকশনে যদি কারেন্ট আসে, তাহলে সিম্পল আমি বলতে পারি এই দিকটা হায়ার পোটেনশিয়াল হবে, এই দিকটা লোয়ার পোটেনশিয়াল হবে। তাহলে হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়ালের দিকে যদি কারেন্ট ফ্লো করে, আমরা বলবো এই পোটেনশিয়ালের এগেনস্টে কন্টিনিউয়াসলি ওয়ার্ক করে যেতে হচ্ছে কারেন্টটা মেনটেন করতে গেলে, রাইট না? অ্যান্ড কন্টিনিউয়াসলি যেটাই এনার্জি ওয়েস্ট হয়ে যাচ্ছে, আমি বলছি ওই এনার্জিটা থাকে না, ওই এনার্জিটা ওয়েস্ট হয়ে যায়। তুমি বলবে এখানে যে ওয়ার্ক করতে হয় না, এইখানে এসে চার্জটাই মানে ক্যাপাসিটারকে চার্জ করতে, সেই চার্জটা
করতে যে মানে সেই চার্জিং প্রসেসে যে ওয়ার্ক ডান সেটা কিন্তু স্টোরড হয়ে থাকে। আমি বলছি রেজিস্টারে ওয়ার্ক ডান কন্টিনিউয়াস হতে থাকে, বাট কন্টিনিউয়াস লস্ট হতে থাকে। ভেবে দেখো, রেজিস্টারে কিন্তু তোমাকে কন্টিনিউয়াসলি ওয়ার্ক করতে থাকতে হবে, ক্যাপাসিটারে কিন্তু কন্টিনিউয়াসলি ওয়ার্ক করে যেতে হবে না। একটা সার্টেন টাইম পর্যন্ত ওয়ার্ক করে বাস স্টপ, স্যাচুরেট করে গেল, ম্যাক্সিমাম হয়ে গেল। রেজিস্টারের ক্ষেত্রে কন্টিনিউয়াস ওয়ার্ক করে যাচ্ছ, এর ক্ষেত্রে সার্টেন অ্যামাউন্টে ওয়ার্ক করলে স্টোরড হয়ে গেল। রেজিস্টারের ক্ষেত্রে এটা চলতে থাকলো কন্টিনিউয়াসলি, যে অ্যামাউন্টে ওয়ার্ক করছো সেটা চলতে থাকছে আর ডিসিপেট হচ্ছে। যদি ইন্ডাক্টরে বলি, তাহলে ইন্ডাক্টরের ক্ষেত্রেও তাই। ইন্ডাক্টরে কিন্তু একটা স্টেডি কারেন্ট ডেভেলপ করে দিয়ে স্টপ করে যায়, স্টপ করে না, কারেন্টটা কন্টিনিউয়াস ফ্লো করতে থাকে। আমরা পরের পার্টে এটা ডিসকাস করব। আপাতত বোঝো যে এর ভিতর দিয়ে একটা স্টেডি কারেন্ট হয়ে যাবে। কারেন্টটা গ্রো করতে করতে একটা ম্যাক্সিমাম কারেন্ট ডেভেলপ করবে, কারেন্টটা গ্রো করতে করতে একটা ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছে যাবে, তখন আমি বলবো একটা স্টেডি কারেন্ট ডেভেলপ করে গেছে। তো সেই স্টেডি কারেন্ট বানাতে ক্যাপাসিটারকে যেরকম ফুললি চার্জ করতে বলছো, যে ক্যাপাসিটারকে ম্যাক্সিমাম অ্যামাউন্টে চার্জ করে দিতে কতটা অ্যামাউন্টে ওয়ার্ক ডান করতে হচ্ছে, কতটা এনার্জি স্টোর করতে বলছো, আমি সিমিলারলি ইন্ডাক্টরে বলবো যে এখানে কারেন্টটা এস্টাবলিশ করাটা ডিফিকাল্ট। কারেন্টটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ করতে 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 এটা হাই ভ্যালুতে, হাইয়েস্ট ভ্যালু, স্টেডি ভ্যালু গেইন করবে। অ্যান্ড সেই স্টেডি ভ্যালুতে কারেন্ট পৌঁছে দেওয়াটা সবচেয়ে ডিফিকাল্ট। তুমি যেরকম ফাইনালি একটা ইলেকট্রিক ফিল্ড স্ট্রংলি ডেভেলপ করে একটা স্যাচুরেট করে গেল, স্ট্রং একটা ম্যাক্সিমাম ইলেকট্রিক ফিল্ড ডেভেলপ করে স্টপ করে গেছে। সিমিলারলি এখানে বলবে কি, এখানে তুমি বলবে যে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড ডেভেলপ করছে। আমরা জানি কয়েলের ইনসাইডে একটা ম্যাগনেটিক ফিল্ড এস্টাবলিশ হয়, এটা জাস্ট সলিনয়েড। তাহলে এই সলিনয়েডের ইনসাইডে কতটা এনার্জি স্টোরড হয়েছে, কিসের জন্য না একটা কারেন্ট ডেভেলপ করতে। এখানে আমি বলছি ইলেকট্রিক ফিল্ডটা স্ট্রং করাটা ডিফিকাল্ট, আমি বলবো এখানে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রং করা ডিফিকাল্ট। আমি বলবো এখানে চার্জ গ্যাদার করাটা ডিফিকাল্ট, মানে গ্যাদার করতে ওয়ার্ক করতে হয় তোমাকে। আমি বলবো কারেন্টটা বানাতে ওয়ার্ক করতে হয়। কারেন্ট বানাতে মিনস কারেন্টটা 0 আছে, 1 2 3 4 আপ টু 10, সাপোজ বললাম একটা কারেন্ট 10 অ্যাম্পিয়ার স্টেডি 10 অ্যাম্পিয়ার ফ্লো করতে থাকবে। এই ইন্ডাক্টর ওইটুকু টাইম, ওই যে কারেন্ট ইনক্রিজ করতে 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 10 হবে, ওই টাইমটুকু অপোজ করবে তোমাকে। আর যতক্ষণ পর্যন্ত ও অপোজ করেছে, ওই 10 পর্যন্ত বাড়াতে যেটুকু ওয়ার্ক করেছো সেটাই এখানে স্টোরড হয়ে গেছে এজ এনার্জি। আর সেটাকে আমি বলছি ইন ফর্ম অফ ম্যাগনেটিক ফিল্ড। চার্জ ম্যাক্সিমাম হয়ে গেলে, চার্জ গ্যাদার্ড হয়ে গেলে যেরকম ইলেকট্রিক ফিল্ড এটা ম্যাক্সিমাম ভ্যালু ডেভেলপ করে স্টপ করে যায়, সিমিলারলি বলবো ম্যাগনেটিক ফিল্ড একটা স্ট্রংলি ডেভেলপ করে একটা স্যাচুরেটেড ম্যাগনেটিক ফিল্ড, মানে একটা ম্যাক্সিমাম ম্যাগনেটিক ফিল্ড ডেভেলপ করে যাবে। কারেন্ট চলতে থাকবে, কারেন্ট না মেনটেন হলে ম্যাগনেটিক ফিল্ড থাকবে কি করে? চার্জ স্টোর হয়ে গেলে ইলেকট্রিক ফিল্ড এস্টাবলিশড, বাট যখন কারেন্ট কন্টিনিউয়াসলি না থাকবে, ম্যাগনেটিক ফিল্ড কন্টিনিউয়াস থাকবে কি করে? তাহলে ম্যাগনেটিক ফিল্ডে একটা ম্যাক্সিমাম ভ্যালু এনে দিতে, একটা ম্যাক্সিমাম ভ্যালু অফ ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করতে একটা কারেন্ট এস্টাবলিশ করতে হবে। সেই কারেন্ট এস্টাবলিশ শুধু করলে হবে না, কনস্ট্যান্ট মেনটেন করতে হবে। ইন কেস অফ ইন্ডাক্টর কারেন্ট কনস্ট্যান্ট থাকলে কোনো প্রবলেম নেই, বাট কারেন্টটা চেঞ্জ হলে প্রবলেম। তাহলে ওই যে চেঞ্জ করতে করতে ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছে দেবে, ম্যাক্সিমাম ভ্যালু রিচ করবে যতক্ষণ পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত তোমাকে ওয়ার্ক করতে হবে কারেন্ট ইনক্রিজিং প্রসেসটাতে। কারেন্ট ইনক্রিজ করে স্টেডি হয়ে মানে ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছে গেছে, স্টেডি, নো প্রবলেম। ইন্ডাক্টরের জন্য অ্যাটলিস্ট কোনো ওয়ার্ক করতে হচ্ছে না। আমরা বলেছি ইন্ডাক্টরের অ্যাক্রসে একটা ভোল্টেজ থাকে, ততক্ষণই ভোল্টেজ থাকে। ইন্ডাক্টরের অ্যাক্রসে যে ভোল্টেজটা থাকে, আমরা ইএমএফ বা ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টর ভি সাফিক্স এল যদি বলি, এটা আমরা ভি সাফিক্স সি বলতে পারি। কত? কিউ বাই ভি ইকুয়ালস টু কি লিখতাম? কিউ বাই সি না, ভি ইকুয়ালস টু আই আর লিখতাম না। এটা প্রত্যেকটা আলাদা আলাদা কম্পোনেন্টের অ্যাক্রসে বলছি। ইন্ডাক্টরে সিমিলারলি বলবো মাইনাস এল ইন্টু ডিআইডিটি, ফ্যারাডেস ল অ্যান্ড লেন্স ল মিলিয়ে। নেগেটিভ সাইন আমি অ্যাভয়েড করবো, কেন জানি? নেগেটিভ সাইন কি বলবো না, এই ভোল্টেজটা ডেভেলপ করার এই দিকটা হচ্ছে পজিটিভ, এই দিকটা নেগেটিভ। আমরা বলতাম এরকম একটা ব্যাটারির মতো বিহেভ করবে, রাইট? যখন কারেন্টটা ইনক্রিজ করছে, আমি বলি গ্রোয়িং এর টাইমটা, কারেন্টটা ডেভেলপ করতে 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 যখন একটা হাইস্ট ভ্যালুতে পৌঁছাবে, তার মাঝে তুমি বললে চার্জটা ইনক্রিজ করতে 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 যখন ফুল ভ্যালুতে পৌঁছাবে, কিউ নট মাইনাস কিউ নট, সেই প্রসেসটাতে চার্জ স্টোর করে গেল, প্রসেস স্টপ। আমি এখানে বলছি কারেন্টটা গ্রো করাটা ডিফিকাল্ট। কারেন্টটা ফার্স্টে জিরো থেকে একটু একটু ইনক্রিজ করানো ডিফিকাল্ট। ইন্ডাক্টর ওটাকে অপোজ করবে, ইনক্রিজিং প্রসেসটাকে অপোজ করবে, আর সেইটার এগেনস্টে তোমাকে ওয়ার্ক করে যেতে হবে বারবার, মানে কন্টিনিউয়াসলি। আর সেই ওয়ার্ক করতে 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 কি হবে, এটাতে একটা ফাইনাল ভ্যালু অফ কারেন্ট ডেভেলপ করে যাবে। অ্যান্ড এই ভ্যালুতে পৌঁছাতে যে অ্যামাউন্টে ওয়ার্ক ডান করতে হবে, সেটাই এস্টাবলিশ হচ্ছে অ্যাজ ম্যাগনেটিক এনার্জি। তাহলে এই যে ম্যাগনেটিক এনার্জি স্টোরড বলছো, এইটা স্টেডি কারেন্ট মেনটেন হবে, তখন আর কোনো ওয়ার্ক করতে হবে না। যখন কারেন্টটা স্টেডি হয়ে গেছে, একটা হাইস্ট ভ্যালুতে পৌঁছে গেছে,
তখন স্টেডি ভ্যালুতে কারেন্ট পৌঁছে গেলে আর ফার্দার কোনো ওয়ার্ক ডান করতে হচ্ছে না, বাট ওই স্টেডি ভ্যালুতে পৌঁছাতে যে অ্যামাউন্টে ওয়ার্ক ডান করতে হয়েছে সেটাই আমি এখন ক্যালকুলেট করতে চাইছি, যেটাকে বলছি এনার্জি স্টোরড ইন অ্যান ইন্ডাক্টর, এনার্জি স্টোরড ইন অ্যান ইন্ডাক্টর, রাইট? এখন ওটার ডিসকাশন একটু করবো, চলো এটা বুঝে গেছো আশা করি, মানে পারপাসটা তখন বুঝলাম। এবার আমি বলি এইটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, আবার বলছি যে এখানে কিন্তু ডিরাইভেশন মানে এক্সপ্রেশনটা তো ভীষণ ইম্পর্টেন্ট, আমরা হামেশাই ইউজ করবো ডিরাইভেশন। জানি না তোমাদের বোর্ডে আছে কিনা, ভালো করে ছোট ডিরাইভেশন, বেশি কিছু না, বাট ফ্যাক্টটা তো বুঝতে হবে তোমাকে, যেটা এতক্ষণ যেটা বললাম। এবার আমি বলি একটা ইন্ডাক্টরে কারেন্টটা গ্রো করানোর ক্ষেত্রে কি করতে হয়। একটা ইন্ডাক্টর, সাপোজ ইন্ডাক্টরের ভেতর দিয়ে, ইন্ডাক্টর মানে কিছু ভাবো না, একটা সলিনয়েড, রাইট? একটা সলিনয়েড এল ইন্ডাক্টেন্স। আচ্ছা আগে একটু বলে রাখি, এটা যদি সেলফ ইন্ডাক্টেন্স এল হয় না একটা সলিনয়েডের, ইন্ডাক্টেন্সের ফর্মুলা বলো কি ছিল? সলিনয়েডের ডিরেক্টলি মনে করতে হবে, মিউ নট ইন্টু এন স্কোয়ার ইন্টু এ বাই মিউ নট এন স্কোয়ার এ বাই এল, রাইট? হ্যাঁ, প্রবলি রাইট আছে। এইটা যদি হয় সেলফ ইন্ডাক্টেন্স অফ এ সলিনয়েড, ইন্ডাক্টর বলছি, ইন্ডাক্টরকে আইডিয়ালি আমি আছে সলিনয়েড কনসিডার করবো, আর অনেক কিছু হয়, কয়েলও ইন্ডাক্টরের মতো বিহেভ করে, অনেক কিছু, যে কোনো টার্ন থাকলেই হবে। তো এখানে আমরা সার্কুলার ক্রস সেকশন একটা সলিনয়েড, এ ইজ দ্য ক্রস সেকশন অফ দ্য সলিনয়েড, এন নাম্বার অফ টার্নস যেটাকে ইন্ডাক্টর বলছে, এল ইজ দ্য লেন্থ টোটাল। আচ্ছা, মিউ নট স্পেসে যে মেটেরিয়াল, মানে এটা যে স্পেস আছে, অন্য কোনো মেটেরিয়াল দিলে আমি মিউ দিয়ে দেবো। আচ্ছা, অবভিয়াসলি এখানে আমি কি বলবো, একটা রেজিস্টারের হেল্প নিয়ে আমি কি করব, রেজিস্টারের হেল্প নিয়ে আমরা এখানে একটা কারেন্ট ডেভেলপ করাবো, মানে একে কারেন্ট পাঠাবো। কেন না, এইটা মাথায় রাখতে হবে, যদি রেজিস্টার না রাখা হয় না, তাহলে এ ফার্স্টে অপোজ করবে, পরে আর অপোজ করবে না। আমরা পরের পার্টে ডিসকাস করবো, যখন কি বলবো, গ্রোয়িং অ্যান্ড ডিকে, গ্রোথ অফ কারেন্ট অ্যান্ড ডিকে অফ কারেন্ট যখন ইন্ডাক্টরে বলবো তখন বুঝতে পারবে ব্যাপারটা। মনে রাখবো স্টেডি স্টেটে রেজিস্টার ইন্ডাক্টর কোনোভাবে অপোজ করে না, ওর ভিতরে কন্টিনিউয়াস কারেন্ট ইজিলি ফ্লো করে যায়। তাহলে প্রবলেমটা কখন না, যখন কারেন্টটা গ্রো করাচ্ছ। তার মানে আমি স্টেডি স্টেট যখন বলবো যে কন্টিনিউয়াসলি কারেন্ট ফ্লো হয়ে যাবে, কারেন্ট না ইনক্রিজ ডিক্রিজ হলে কি এর ভিতর দিয়ে ইজিলি ফ্লো করবে, তাহলে তখন এর যে ভোল্টেজটা যখন কারেন্ট প্রোভাইড করতে চাইবে, এই তো কেউ অপোজ না করলে, রেজিস্টার যদি না থাকে, অ্যাবসেন্ট থাকে, সার্কিটে জাস্ট ইন্ডাক্টর কন্টেন্ট হয়, তাহলে ইন্ডাক্টর তো কোনোভাবে অপোজ করবে না, ইনফাইনাইট অ্যামাউন্টে কারেন্ট ফ্লো করতে স্টার্ট করবে না। ওই কারণে কিন্তু রেজিস্টারের হেল্প নিতে হবে। তাহলে সবসময় আমরা একটা ইন্ডাক্টরকে উইথ দ্য হেল্প অফ রেজিস্টার একটা সার্কিটে কানেক্ট করবো। তাহলে সেখানে সিরিজে যদি রেজিস্টারের সাথে জয়েন করে এই সার্কিটটা বানাই, এখন কথাটা হচ্ছে এর কারেন্ট যেটা, এটার ভেতর দিয়ে যখন কারেন্টটা আমি অন করছি গ্র্যাজুয়ালি, তাহলে এটাতে কারেন্ট ফ্লো করলে এই কারেন্টটা যখন চেঞ্জিং, যতক্ষণ চেঞ্জিং কারেন্টটা ইনক্রিজ করতে 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 একটা স্টেডি ভ্যালু গেইন করবে, তারপরে ইন্ডাক্টর কোনোভাবে ফার্দার অপোজ করবে না। কিন্তু যেই ইনস্ট্যান্টে আমি বলছি কিনা কারেন্টটা ইনক্রিজ করছে, চেঞ্জিং নেচারের আছে, সেই টাইমটুকুতে ইন্ডাক্টরের একটা পোটেনশিয়াল ড্রপ হবে, এই দিকটা আমি এক্ষুনি দেখালাম। আর এটা বলছি ভিএল, ভিএল ইকুয়াস টু কি বলা হয়, ভিএল ইকুয়াস টু আমরা জানি এল ইন্টু ডিআই, জাস্ট ম্যাগনিটিউড লিখছি, ডিআইডিটি, রেট অফ চেঞ্জ অফ কারেন্ট, স্মল আই আপাতত লিখি। তুমি সাপোজ বলছো এই কারেন্টটা ইনক্রিজ করতে করতে, এই কারেন্টটা আই যেটা বলছো না, টি ইকুয়াস টু জিরোতে থাকবে না, সবে সুইচটা অন করলে, সুইচটা জাস্ট অন করেছো, তখন কারেন্টটা জিরো, টি ইকুয়াস টু জিরোতে, আই ইকুয়াস টু কত বলছো, জিরো। টি টেন্স টু ইনফাইনাইট টাইম, যখন অনেকটা লার্জ টাইম আফটার যখন বলছো, তখন আমরা বলছি আই এর ভ্যালু ম্যাক্সিমাম হয়ে গেছে, অ্যান্ড আই ইজ দ্য ম্যাক্সিমাম কারেন্ট, দ্যাট ইজ স্টেডি কারেন্ট, দ্যাট ইজ ক্যাপিটাল আই ডিনোট করছি। ওকে, তাহলে এই অ্যামাউন্টে কারেন্টটা প্রডিউস করতে, এটা স্টেডি ভ্যালু এনে দিতে যে অ্যামাউন্টে ওয়ার্ক ডান করতে হচ্ছে, আমি বলছি অ্যাট এনি ইনস্ট্যান্ট যখন কারেন্ট কিনা আই জিরোও নয়, এই ক্যাপিটাল আইও নয়, তার মাঝামাঝি কিছু, সেই সময় ইন্ডাক্টর অ্যাক্রসে ভোল্টেজ কত, ভি ইকুয়ালস টু এল ইন্টু ডিআইডিটি। আমি জাস্ট কারেন্টটা গ্রো করতেই ওয়ার্ক করছি বলছি, কথাটা ভালো করে মাথায় রাখতে হবে। ক্যাপাসিটরের চার্জের ভ্যালু ইনক্রিজ করতে, কিউ ইনক্রিজ করাতে ওয়ার্ক করতাম, আমি এখানে বলবো কারেন্ট ইনক্রিজ করাতে ওয়ার্ক করবো, রাইট? তাহলে কারেন্ট কোন একটা ইনস্ট্যান্টে কত আছে, আই, তুমি কি করতে চাইছো না, আই থেকে আই প্লাস ডিআই করে দিতে চাইছি, স্মল অ্যামাউন্টে একটা কারেন্ট ইনক্রিজ করতে চাইছি। আমি জাস্ট জানতে চাইছি এইটুকু স্লাইড ইনক্রিজের জন্য কতটুকু ওয়ার্ক হবে, আমি সেই ইনস্ট্যান্টের ব্যাপারে বলছি যখন কিনা এরকম হয়ে আছে, আই একটা কারেন্ট ডেভেলপ করে আছে অ্যান্ড সেটা ইনক্রিজিং অ্যাট এ রেট অফ ডিআইডিটি, তখন ভোল্টেজ কত, এল ইন্টু ডিআইডিটি। তাহলে সেখানে আমি যদি বলি ভোল্টেজ এটা, এইটুকু কারেন্ট ইনক্রিজ করতে কত ওয়ার্ক হবে, আগে এইটুকু বলো যে এইটুকু কারেন্ট ইনক্রিজ কত টাইম জুড়ে হবে, ডিটি টাইম, রাইট? তাহলে সেখানে আমি বলতে পারি যে ওয়ার্ক ডান
তুমি বলবে তো ডিডব্লিউ, ডিডব্লিউ ইকুয়ালস টু কি জানি, আমরা জানি ডিডব্লিউ ইকুয়ালস টু পিডিটি। পাওয়ারের ডেফিনেশন বলো, পি ইকুয়ালস টু কি লিখে, ডিডব্লিউ ডিটি, রেট অফ ডুইং ওয়ার্ক, ডিডব্লিউ ডিটি, ওয়ার্ক ডান। তাহলে ওয়ার্ক ডান কতটা হবে এটাকে ইন্টিগ্রেট করতে হবে। আচ্ছা পি ইকুয়ালস টু বলো, আমরা পি ইকুয়ালস টু কি জানি, পাওয়ার ইকুয়ালস টু যে কোনো কেসে, ইলেকট্রিক্যাল কেসে ভোল্টেজ ইন্টু কারেন্ট বললেই পাওয়ার হয় না। তাহলে ভোল্টেজ কত না, ভোল্টেজ ইন্ডাক্টরের জন্য, এই ইন্ডাক্টর অ্যাক্রসে ভোল্টেজ যেটা বলছো, এল ইন্টু ডিআই ডিটি, এল ইন্টু ডিআই ডিটি, ভি আই স্মল আই কারেন্ট ফ্লো করছে বলছে, তাহলে এল ইন্টু ডিআই ডিটি ইন্টু আই লিখতে পারি কি পারি না এটা। তাহলে পিডিটি আবার বসাও, ডব্লিউ কতটা ওয়ার্ক ডান করবে না, ডব্লিউ বের করছো, তাহলে ডি ডব্লিউ করতে হবে। টোটাল ওয়ার্ক ডান কি লিখবো, ডি ডব্লিউ ইন্টিগ্রেশন ডব্লিউ ইকুয়ালস টু, ওকে। তাহলে টোটাল ডব্লিউ ইকুয়ালস টু কত লিখবো, পি, পি এর ভ্যালু পুট করো, পি ইকুয়ালস টু কত লিখেছো, এল ডি আই ডিটি ইন্টু আই, এই পর্যন্ত ডিটির ভ্যালু এখনো বসানো হয়নি, ডিটি বসাবো। তাহলে কত হলো, ডিটি ডিটি কাটবে না, কাটবে না কিন্তু কখনো এরকম কাটবে না, ডিটি ডিটি তুমি এটা মনে মনে কেটে নেবে, ডিফারেন্সিয়েশন এরকম কাটে না। তাহলে এখানে কি হয়, এল ইন্টু আই ইন্টু ডিআই ইন্টিগ্রেশন। তুমি কি ওয়ার্ক ডান বলছো, কার ভ্যারিয়েশন হচ্ছে আই এর, আই এর ভ্যারিয়েশন কি বলেছো, মানে শুরুতে 0 ছিল, ফাইনালি ক্যাপিটাল আই হয়ে গেছে। তুমি বলেছো ইন্ডাক্টরের ইন্ডাকট্যান্স কনস্ট্যান্ট, ওয়ার্ক ডান ইকুয়ালস টু কত, এল কনস্ট্যান্ট, আই স্কোয়ার বাই 2 আই ডিটি, আই ডিআই ইন্টিগ্রেশন কি হবে, আই স্কোয়ার বাই 2 লিমিট ফ্রম 0 টু ক্যাপিটাল আই, 0 টু ক্যাপিটাল আই, এটা কত আসবে, হাফ এল আই স্কোয়ার। আমি কি বললাম, এই ওয়ার্ক ডানটা স্টোর হবে অ্যাজ ম্যাগনেটিক এনার্জি, ম্যাগনেটিক এনার্জি স্টোরড ইন অ্যান ইন্ডাক্টর ইকুয়ালস টু হাফ এল আই স্কোয়ার। আই ইজ দ্য ফাইনাল স্টেডি কারেন্ট, যতটা কারেন্ট যে ইনস্ট্যান্টে ফ্লো করছে আমি ধরে নেবো অতটা অ্যামাউন্টে এনার্জি স্টোর হয়ে গেছে অলরেডি। যদি এটা স্টেডি কারেন্ট হয়ে যায় ফাইনালি, তাহলে তো বলবো এতটা এনার্জি স্টোরড আছে। এই এনার্জিটা কি ফরম্যাটে আছে, যখনই এদিক দিয়ে কারেন্ট ফ্লো করছে, আমি যদি এরকম ভাবে ধরে নিই, এরকম কারেন্টটা ফ্লো করছে মানে এরকম ভাবে, তাহলে আমি আচ্ছা এটা এরকম ভাবে যাবে, এরকম ভাবে, তাহলে এনিহাও আমি বলছি এরকম যদি কারেন্ট ফ্লো করে, তাহলে আমি বলবো এখানে ম্যাগনেটিক ফিল্ড ডেভেলপ করে আছে। এই যে ম্যাগনেটিক ফিল্ডটা ডেভেলপ করে আছে, এই ম্যাগনেটিক ফিল্ড লাইন্স যেরকম দেখতে পাচ্ছ, ম্যাগনেটিক ফিল্ড ভেতরে যে ডেভেলপ করে আছে, এই ম্যাগনেটিক ফিল্ডের ফরম্যাটেই এনার্জি স্টোর, এই কারণে ম্যাগনেটিক এনার্জি স্টোর, দ্যাট ইজ ওয়ার্ক ডান। ওই প্রসেসটাতে যে ওয়ার্ক করেছো, কারেন্টটা গ্রো করাতে যে ওয়ার্ক করেছো, সেটাই ম্যাগনেটিক এনার্জি হিসেবে স্টোর হয়েছে। আমরা তাহলে যেরকমভাবে লিখেছিলাম, ইলেকট্রিক এনার্জি স্টোর ইকুয়ালস টু হাফ সি ভি স্কোয়ার, ভোল্টেজ ইনক্রিজ করাতে ক্যাপাসিটারে, ক্যাপাসিটার চার্জ ইনক্রিজ করা মানে কি, ক্যাপাসিটার একটা ভোল্টেজ ইনক্রিজ করা, ক্যাপাসিটার ভোল্টেজ ইনক্রিজ করে করে এই ভ্যালুতে যেতে এতটা ওয়ার্ক করে স্যাচুরেট করে রেখে দিই, স্টোর করে রেখে দিই। ম্যাগনেটিজমের ক্ষেত্রে তাই, ইন্ডাক্টরের ক্ষেত্রে তাই, এই কারেন্টটা গ্রো করানো ডিফিকাল্ট, কারেন্টটা ইনক্রিজ করাতে দেবে না, ইন্ডাক্টর ওটাকে অপোজ করবে। সেটা ইনক্রিজ করিয়ে করে যখন হাইয়েস্ট ভ্যালু আইতে চলে গেছো, আই নট বলো আই বলো, তখন আমি বলবো কতটা এনার্জি স্টোর হয়ে গেছে ওর মধ্যে অলরেডি। কি করে বুঝবে স্টোর না, এখানে ফিল একটা ডেভেলপ করে আছে, আমরা বলছি কতটা এনার্জি স্টোর, এটা ম্যাগনেটিক এনার্জি স্টোর বলছি এটা। এইখানে একটা জিনিস বুঝে নাও, আমি আরেকটা এক্সপ্রেশন করতে চাইছি, এনার্জি ডেন্সিটি, ম্যাগনেটিক এনার্জি ডেন্সিটি, কি বলছি, ম্যাগনেটিক এনার্জি ডেন্সিটি, ডেন্সিটি আমি ওইটা দিয়ে বুঝিয়ে নেবো, এই কেস দিয়েই বোঝাতে সুবিধা হবে, ক্যাপাসিটার যেরকম বলতে দুটো প্লেটের মাঝে। আচ্ছা এটা লিখে নিয়েছো, মুছে দেবো, কুইক লিখে নাও। এবার আমি বলছি যে এই দুটো প্লেটের মাঝে যে এই ইন্ডাক্টরের যে স্পেসটা, আমি অ্যাজিউম করে নিচ্ছি এরকম একটা সিলিন্ড্রিক্যাল রিজিয়ান, কি বললাম, অ্যাজিউম করছি এরকম একটা সিলিন্ড্রিক্যাল রিজিয়ানে ম্যাগনেটিক ফিল্ডটা ডেভেলপ করেছে। কতটা এরিয়া বলো না, এটার এরিয়া এ, লেন্থটা আমি ধরলাম এল, যেটা সলিনয়েডের ডাইমেনশন বলেছো, ক্লিয়ার। তাহলে এই জায়গায় একটা ম্যাগনেটিক ফিল্ড ডেভেলপ করেছে বি বলছো, এই বি ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কে বলতে পারবে, ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত হবে, বি ইকুয়ালস টু মিউ নট ইন্টু স্মল এন আই, যেটা সলিনয়েডের ইনসাইডে আমরা ম্যাগনেটিক ফিল্ড এক্সপ্রেস করি না। চলো তাহলে আমি যদি এনার্জি স্টোরের ব্যাপারে বলি, ইউএম যতটা এনার্জি স্টোর হয়েছে, আমি কি ক্যালকুলেট করতে চাইছি, এনার্জি ডেন্সিটি, দ্যাট ইজ ইউএম স্মল ইউ ইকুয়ালস টু টোটাল এনার্জি স্টোর বাই ভলিউম, যতটা ভলিউমে তুমি বলছো যে এটা স্টোর হয়েছে। আমি বলতে চাইছি যে এখানে হাফ এল আই স্কোয়ার অ্যামাউন্টে এনার্জি স্টোর হয়েছে, তাকে যদি পুরো ভলিউম দিয়ে ডিভাইড করো তোমার তাহলে ইউএম বেরোবে। তাহলে ভলিউম কত হলো, হাফ এল আই স্কোয়ার, ভলিউম কত হলো বলো না, এ ইন্টু স্মল এল, লেন্থ অফ দ্য সলিনয়েড, দেখতে পাচ্ছ এটা লেন্থ অফ দ্য সলিনয়েড, এক্সপ্রেশন ইউজ করে ফেলেছি অলরেডি। কত লিখছো বলো, হাফ, আচ্ছা এল এর জায়গায় কি লিখতে পারি, মিউ নট লিখতে পারি, এইটাকে কেউ চাইলে এরকম লিখতে পারে কিনা একটু ভেবে নাও তো, এটাকে আমি এক্সপ্রেস করছি, স্মল এল, আচ্ছা ঠিক আছে ওরকমই লেখো, মিউ নট ইন্টু
এন বাই এল এর হোল স্কোয়ার, একটা নিচে এক্সট্রা এল নিয়েছি, নিচে একটা এক্সট্রা এল নিয়েছি, তাহলে এ এল নিয়ে নেব। তাহলে সেলফ ইন্ডাকটেন্সটাকে এইখান থেকে আমি জাস্ট লিখছি, দেখো যে মিউ নট ইন্টু স্মল এন ইন্টু ভলিউম অফ সলিনয়েড, মিউ নট ইন্টু স্মল এন ইন্টু ভলিউম অফ সলিনয়েড লিখতে পারি কি পারি না? লেখা যায়। এ ইন্টু এল ইজ দ্য ভলিউম অফ দ্য স্পেস ইনসাইড দ্য সলিনয়েড। সলিনয়েডের ভেতরে যেটুকু স্পেস আছে, মানে পুরো ভলিউমটা, সলিনয়েডের স্ট্রাকচারের যে ভলিউমটা বলছি, তাহলে সেটা যদি বলা হয় তাহলে এখান থেকে বলো কত লিখছো না, হাফ এল, এল ইকুয়াল টু কত লিখবো, মিউ নট ইন্টু কি লিখলে, স্মল এন স্কোয়ার, মিউ নট ইন্টু স্মল এন স্কোয়ার, মিউ নট ইন্টু, আমি জাস্ট এল এর জায়গায় ভ্যালুটা পুট করছি, ইন্টু ভলিউম বলছো, ইন্টু আই স্কোয়ার লিখছো, বাই ভলিউম লিখছো, এই যে এ ইন্টু এল ইকুয়াল টু কি লিখছো, ভলিউম। বুঝতে পারছো আশা করি? এই ভলিউম ভলিউম কেটে যাবে, ভলিউম মানে এ ইন্টু এল যেটা বলছো, এটাকে তুমি চাইলে এ এল লিখে দাও, তো আচ্ছা তো চাপ ঝামেলা নেই, এ ইন্টু এল লিখে দাও, ঝামেলা চলে যাবে। এ ইন্টু এল, এ ইন্টু এল, এল ইন্টু এল কাটলো, কত এলো বলো, হাফ ইন্টু মিউ ইন্টু এন স্কোয়ার ইন্টু আই স্কোয়ার। আশা করি বুঝতে পারছো এটা, এইটুকু তো আপাতত লিখেছি। তাহলে এখানে মিউ নট লেখো, আমি এটাকে লিখতে পারি দেখো, হাফ ইন্টু মিউ নট স্কোয়ার করে দাও তো, এন স্কোয়ার আই স্কোয়ার লিখতে পারি কি পারি না? একটা মিউ নট এক্সট্রা তোমাকে দিয়ে দেবো নিচে। তাহলে এবার বলো এইটাকে আমি লিখতে পারি হাফ বি স্কোয়ার বাই মিউ নট, লেখা যায় কি যায় না? আমি ম্যাগনেটিক এনার্জি ডেন্সিটি কি বলবো এটাকে, পার ইউনিট ভলিউমে ম্যাগনেটিক এনার্জি স্টোর না, ম্যাগনেটিক এনার্জি স্টোর টোটাল এতটা স্পেসে টোটাল ম্যাগনেটিক এনার্জি স্টোর বাই ভলিউম করলে কি হলো, ম্যাগনেটিক এনার্জি ডেন্সিটি আমি বলতে পারি। এটাকে বলবো ম্যাগনেটিক এনার্জি ডেন্সিটি। ইলেকট্রিক ফিল্ডের জন্য যেভাবে বললাম, যে কোনো জায়গায় ইলেকট্রিক ফিল্ড যদি বি থাকে, ই থাকে, তাহলে হাফ এপসাইলন নট ই স্কোয়ার, আমরা এখানে বলবো হাফ এপসাইলন নট ই স্কোয়ার। ভেবে দেখো, যে কোনো জায়গায় ইলেকট্রিক ফিল্ড যদি ই হয়, ই স্কোয়ার ইন্টু এপসাইলন নট ইন্টু হাফ, আমি বলছি এটাকে কি বলবো, ইলেকট্রিক এনার্জি ডেন্সিটি পার ইউনিট ভলিউমে, স্পেসের পার ইউনিট ভলিউমে যে এনার্জি স্টোর আছে। আমি বলছি ম্যাগনেটিক এনার্জি ডেন্সিটি দ্যাট ইজ পার ইউনিট ভলিউম অফ স্পেস, যেখানে বি ম্যাগনেটিক ফিল্ড এক্সিস্ট করছে, বি স্কোয়ার, এর এপসাইলন যেখানে থাকে 1 হয়ে যায় না মিউ নট, মিউ এর জায়গায় এপসাইলনের জায়গায় রিভার্স না, এই কারণে নিচে চলে গেল। আশা করি বুঝতে পারছো কম্পেয়ার করে। তাহলে ম্যাগনেটিক এনার্জি স্টোরড ইন স্পেস at any point if B is the magnetic field in unit volume around this point, magnetic energy stored is half V naught B square by mu। যে কোনো জায়গায়, এটা এখানে বলে নয়, যে কোনো জায়গায় ম্যাগনেটিক ফিল্ড আছে, একটা কারেন্ট ক্যারিং ওয়্যার, একটা কারেন্ট ক্যারিং ওয়্যার, স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যার বলো, একটা স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যার বলছি, এটাকে কি বলবো, ম্যাগনেটিক এনার্জি ডেন্সিটি, ম্যাগনেটিক এনার্জি ডেন্সিটি, ম্যাগনেটিক এনার্জি ডেন্সিটি ইকুয়ালস টু কত লিখলাম, বি স্কোয়ার বাই 2 মিউ নট। আমি বললাম যে একটা কারেন্ট ক্যারিং ওয়্যার আছে, সেই ওয়্যারের অ্যারাউন্ডে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে ভাবো আশেপাশে, তাহলে এখানে যদি আমি ম্যাগনেটিক এনার্জি ডেন্সিটি বলি, আমি ইউনিট ভলিউম চুজ করবো, তাহলে আমি বলবো ইউনিট ভলিউমে কতটা এনার্জি আছে, বা একটা ডিভি ভলিউম যদি চুজ করো, তাহলে আমি বলবো হাফ বি নট স্কোয়ার মিউ নট, এটা তোমার এনার্জি ডেন্সিটি আছে পার ইউনিট ভলিউমে, তুমি ডিভি ভলিউম ধরেছো, তাহলে এইটুকু ভলিউমে যে অ্যামাউন্টে এনার্জি ইন ফর্ম অফ ম্যাগনেটিক ফিল্ড দ্যাট ইজ ম্যাগনেটিক এনার্জি স্টোরড আছে, সেটা মিটার। ক্লিয়ার হয়ে গেছে? এই হলো তোমার ম্যাগনেটিক এনার্জি ডেন্সিটির এনার্জি, টোটাল ম্যাগনেটিক এনার্জি বা এনার্জি স্টোরড ইন অ্যান ইন্ডাক্টর বলতে পারি, হাফ এল ইন্টু আই স্কোয়ার। কোনো ইন্ডাক্টরের ইন্ডাক্টেন্স যদি এল হয়, তার ভেতর দিয়ে আই অ্যামাউন্টে যদি কারেন্ট ফ্লো করে, তখন তাতে যে এনার্জি স্টোরড বলতে পারি সেটা হাফ এল ইন্টু আই স্কোয়ার বলতে পারি। আর যদি আমি বলি এর পার ইউনিট ভলিউমে কতটা এনার্জি স্টোরড আছে, মানে এনার্জি ডেন্সিটি যেটা বলছি, স্পেসের এই এতটা স্পেস, পুরো 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 মানে যতটা স্পেস অকুপাই করে আছে এখানে, এই পুরো হলো পোর্শনটা আমি যদি বলি, কোনো মেটেরিয়ালও থাকতে পারে, সেই জায়গাটা জুড়ে যে ম্যাগনেটিক ফিল্ডটা অ্যাক্ট করছে, সেই ফিল্ডের পার ইউনিট ভলিউমে যতটা এনার্জি স্টোর আছে তার এক্সপ্রেশন হচ্ছে হাফ ইন্টু বি স্কোয়ার ইন্টু মিউ। আশা করি এটার সঙ্গে এটা কম্পেয়ার করা যাচ্ছে, যে পার ইউনিট যে কোনো জায়গায়, শুধু এখানে বলে নয়, এটা প্রুভ করার পারপাসে ইউজ করলাম। এখন তুমি এটাকে, এই এক্সপ্রেশনকে যে কোনো জায়গায় নিয়ে গিয়ে ইউজ করতে পারো, যেখানেই কিনা ইলেকট্রিক ফিল্ড আছে সেখানে আমরা এই এক্সপ্রেশন ইউজ করতে পারি, পার ইউনিট ভলিউমে এনার্জি স্টোর। যেখানে ম্যাগনেটিক ফিল্ড আছে সেখানে আমরা এই এক্সপ্রেশন ইউজ করতে পারি, পার ইউনিট ভলিউমে ম্যাগনেটিক এনার্জি স্টোর। ক্লিয়ার হয়ে গেছে আশা করি? ওকে, তো এইটা ছিল ইলেকট্রিক আর ম্যাগনেটিক এনার্জি স্টোরড এক্সপ্রেশন। এটা আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, এসি চ্যাপ্টার, প্রত্যেকটা চ্যাপ্টারে এক্সপ্রেশনগুলো ইউজ করব, যেই কারণে পড়িয়ে রাখলাম।
ভীষণ ইম্পর্টেন্ট, মানে ইম্পর্টেন্ট ইন দ্য সেন্স ইউজফুল ভীষণ এক্সপ্রেশন। আচ্ছা, আর কয়েকটা ছোট ছোট টপিক বাকি থেকে আছে, ওগুলো একটু কমপ্লিট করে নিই। এই ভিডিওতে ওটাই থাকবে, আর নেক্সট ভিডিওতে তোমার গ্রোথ অ্যান্ড ডিকে অফ কারেন্ট বলবো। আচ্ছা, এখানে যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে কম্বিনেশন অফ ইন্ডাক্টর। আচ্ছা, তার আগে নন ইন্ডাকটিভ কয়েল করে নাও। নন ইন্ডাকটিভ কয়েল, এই কনসেপ্টটা কি না, এইটা হচ্ছে সেলফ ইন্ডাকটেন্সকে, সেলফ ইন্ডাকশনকে মিনিমাইজ করার ওয়ে টু মিনিমাইজ the self induction। মানে ব্যাপারটা দেখো, আমি যদি কোনো একটা কয়েল নিলাম, জাস্ট এরকম ভাবে কয়েল নিলাম, তাহলে এই কয়েলে যদি টাইমের রেসপেক্টে ফ্লাক্স চেঞ্জ হয়, মানে আমি যদি কারেন্টটা ইনক্রিজ করি, সাপোজ বলছি এই কারেন্টটা কোনো একটা সোর্সের সঙ্গে কানেক্ট করছি, ধরুন না অল্টারনেটিং সোর্স, আরও ব্যাপারটা বেটার ফিল হবে যে অল্টারনেটিং সোর্স হলে কারেন্টটা এক্ষুনি এদিকে যাচ্ছে, আবার একটু বাদে এদিকে ফিরবে, তাহলে কন্টিনিউয়াসলি এর কারেন্টটা চেঞ্জ হতে থাকবে না। তাহলে এইরকম কোনো সিচুয়েশানে এর ইনসাইডে এই কোর, মানে সরি এই যে সলিনয়েড বলছো, তাহলে এর মধ্যে একটা ইএমএফ প্রডিউস করার টেন্ডেন্সি থাকবে যখন কারেন্টটা এইদিকে যাচ্ছে বলছো, অ্যান্ড ইনক্রিজিং, কারেন্টটা এইদিকে যেতে যেতে, শুধু দেখলে হবে না কারেন্টের ডাইরেকশন, দুটো জিনিস খেয়াল রাখতে হবে, কারেন্ট কোন ডাইরেকশনে ফ্লো করছে অ্যান্ড ইনক্রিজিং নেচার কি ডিক্রিজিং নেচার। যেই ডাইরেকশনেই যাক, ইনক্রিজিং নেচার হলে অপোজিং ডাইরেকশনে ফোর্স ইএমএফ প্রডিউস হবে, মানে কারেন্ট প্রডিউস হবে। যদি ডিক্রিজিং নেচারের কারেন্ট হয়, যেই ডাইরেকশনে ফ্লো করছে সেই ডাইরেকশনেই হেল্প করবে। তাহলে আমি যদি ধরে নিই যে এই ডাইরেকশনে ইনক্রিজ করছে, তখন ওর ক্ষেত্রে কারেন্ট প্রডিউস করা ওয়েটা এরকম হবে, মানে আমি ওয়্যারের ভেতরে আসি একটা ছোট্ট কারেন্ট প্রডিউস হবে, আমি বলতে পারি এটা এক্সটার্নালি তুমি কারেন্ট পাঠাচ্ছ আই, ওই ইনস্ট্যান্টে একটা অপোজিং কারেন্ট পাঠাচ্ছে কয়েল, কতটা আই ইনডিউসড, তাহলে কারেন্টটা অপোজড হয়ে যাবে না, তাহলে এই সোর্সটার পক্ষে ডিফিকাল্ট হবে কারেন্টটা প্রোভাইড করা এর ভেতর দিয়ে। তাহলে এই কয়েলের ভেতর দিয়ে কারেন্ট প্রোভাইড করতে যখন চেঞ্জিং নেচারের কারেন্ট হবে, সেই সোর্সটা সবসময় একটা এক্সট্রা অপোজিশন ফেস করবে, যেটা কিনা এর কারেন্টকে সবসময় রিডিউস করবে। এইটা হচ্ছে সেলফ ইন্ডাকটেন্সের কনসেপ্ট, আমরা পড়ে ফেলেছি অলরেডি এই ব্যাপারগুলো। তো এইটা মিনিমাইজ করার ওয়ে হচ্ছে এই নন ইন্ডাকটিভ কয়েল। যদি কখনো দরকার পড়ে যে সেলফ ইন্ডাকশন তোমাকে প্রবলেম করছে, অবভিয়াসলি ম্যাক্সিমাম কেসে প্রবলেম করে, কিছু কেসে আবার এসি চ্যাপ্টারে গিয়ে দেখো ইউজফুল অল্টারনেটিভ কারেন্টের জন্য, সেগুলো পরের ব্যাপার। আপাতত বুঝছো যে যদি কখনো কোনো কয়েলে কারেন্ট এস্টাবলিশমেন্টে দরকার পড়ে, তাহলে সেই কারেন্টটা ইনক্রিজ করাতে, চেঞ্জ করাতে, ডিক্রিজ ইনক্রিজ যাই করো, সেই সময় নিজের মধ্যেই নিজে একটা কারেন্ট প্রডিউস করে দেয়, দিয়ে কিনা ওই অ্যাকচুয়াল কারেন্টটাকে অপোজ করে, যেরকম টেন্ডেন্সি সেটাকে, মানে বেসিক্যালি এই সোর্সটা যদি একটা ডিসি কারেন্ট মেনটেন করে কোনো প্রবলেম নেই, তাও প্রবলেম আছে শুরুতে, বাট স্মল টাইম, কিন্তু যদি ফ্ল্যাকচুয়েট করে, তাহলে এই কয়েলে কারেন্ট কিন্তু প্রোভাইড করা, মানে কারেন্ট প্রোভাইড করা তো এরকম নয় অল্টারনেটিভ সোর্স মানে কারেন্ট বাড়াবে কমাবে ডিরেকশন চেঞ্জ করবে কন্টিনিউয়াসলি, যদি চেঞ্জিং কোনো কন্টিনিউয়াস নেচারের চেঞ্জিং কিছু এফেক্ট থাকে, তাহলে কিন্তু সেখানে বারবার এই অপোজিশনটাকে ফেস করতে, প্রতিটা মোমেন্টে অপোজিশন ফেস করতে হচ্ছে, অ্যান্ড সেটা ডিউ টু এই ইন্ডাকশন। এই ইন্ডাকশনটাকে মিনিমাইজ করার জন্য বলছি নন ইন্ডাকটিভ কয়েল। কীরকমভাবে করি দেখো, যদিও এটার জন্য আমার রেজিস্ট্যান্স বেড়ে যাবে, কিন্তু জাস্ট আমি যদি কানেক্টিং ওয়্যার এরকম টার্ন শেপে নিই, তাহলে সেখানে মিনিমাইজ করার ওয়ে হচ্ছে এইটাকে ডাবল ওয়াইন্ডিং করবো। ডবল ওয়াইন্ডিং বলতে ব্যাপারটা কীরকম, ধরো আমি এইটা একটা সলিনয়েড বানাবো, জাস্ট একটা সলিনয়েড বানাবো ভাবো, আমি একটু বড় করে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। একটা বড় সলিনয়েড তো, তাহলে এইরকমভাবে বানাতে, তুমি সলিনয়েডটা এরকম বানাতে, মানে জাস্ট জুম করে ডায়াগ্রামটা তোমাকে দেখাচ্ছি। তাহলে এই যে সলিনয়েডটা বানাতে বা এই যে ইন্ডাক্টরটা বানাতে, তাহলে এইটাকে তুমি এখন কিভাবে কানেক্ট করছো, না এইটা যে ওয়্যার দিয়ে বানিয়েছো না, এইটা যে ওয়্যার দিয়ে বানিয়েছো সেইটাকে আগে ভাঁজ করে নাও, মানে এইটা তো এরকম ওয়্যার ছিল, আমি এর ডাবল লেন্থের ওয়্যার নেব, দিয়ে একটা জায়গায় ভাঁজ করে, মানে ব্যাপারটা কেমন হবে, তুমি এরকম একটা লম্বা ওয়্যার নিয়েছিলে, তো এরকম একটা লম্বা ওয়্যার নিয়েছিলে, আমি বললাম এর ডাবল লেন্থের একটা ওয়্যার নাও, কি করবে না সেইটা এই এন্ডে ভাঁজ করে না, ভাঁজ করলে আমরা জানি এই এন্ডটা কাটবো না, কিন্তু এরকম রেখে দেবো। এইটা তোমার কাছে এখন সিঙ্গেল ওয়্যার, তাহলে এর কাছে দুটো এন্ড আছে, কিন্তু এই এন্ডে আমি দুটো এন্ড রেখেছি, এইখানে দুটো এন্ড আছে, এইটাকে দিয়ে এবার কয়েল বানাও। তোমার কাছে কিন্তু এন্ডটা থাকবে এইখানেই দুটো, কারেন্টটা তুমি এদিক দিয়ে পাঠাবে আবার ফিরে আসবে কিন্তু এরকম ভাবে, মানে জাস্ট ডাবল ওয়াইন্ডিং বলতে ব্যাপারটা বুঝতে পারছো কি, প্রত্যেকটা জায়গায় দুটো করে টার্ন থাকবে, মানে দুটো করে জাস্ট পেয়ার অফ ওয়্যার থাকবে, একটাতে কারেন্ট যাবে
আর একটাতে কারেন্ট ফিরে আসবে, একটাতে কারেন্ট যাবে আর একটাতে ফিরে আসবে। তুমি বলবে যে এইখানে গিয়ে তাহলে কি হবে, না এখানে গিয়ে তো এন্ড, বাস এইখানে গিয়ে এটা সলিনয়েডের মতো বিহেভ করছে, কিন্তু কারেন্টটা আমি একটা দিয়ে পাঠাবো একটাতে ফিরে আসবো। তুমি এবার যদি কারেন্ট পাঠানোর হয় তাহলে তুমি বলবে জাস্ট এইটা দিয়ে আমি এবার পাস করাবো। মানে জাস্ট তোমার কিন্তু মাথায় রাখতে হবে টার্মিনালটা এরকম হবে। আগে বুঝতে পারলে ডাবল ভাঁজ করে একটা ওয়্যার বানালাম, সেটা দিয়ে সলিনয়েড বানালাম, কিন্তু তার এন্ডটা এখানে ছেড়ে রাখলাম, তাহলে এটা সলিনয়েডের মতো বিহেভ করলো, কিন্তু সেলফ ইন্ডাকটেন্স নেই। এটা আমি বলতে পারি এল ইকুয়ালস টু পিওরলি জিরো। কেন? কারণ একটা টার্নে এরকম ভাবে কারেন্ট যাবে, এরকম ভাবে ঘুরতে ঘুরতে, আরেকটা টার্নে এরকম ঘুরতে ঘুরতে আসবে, রাইট না? কোনো টার্নে যদি এরকম ভাবে যায়, এই টার্নে যদি এরকম নাবে, তাহলে পরের টার্নে ওটা ফিরে আসছে, এটা ফিরে আসছে। তাহলে কোনো একটা ফ্লাক্স যদি এইরকম হয়, কোনো একটা ফ্লাক্স যদি এইরকম হয়, তাহলে আরেকটা ফ্লাক্স কিরকম হবে? আরেকটা ফ্লাক্স অপোজিং হবে এরকম। তাহলে পিওরলি আইডেন্টিক্যাল তো দুটো লুপ, তাহলে এর জন্য ওর ফ্লাক্সকে ক্যান্সেল আউট করে দেবে প্রপারলি। প্রপার ক্যান্সেলেশন মানে আমি বলতে পারি যে কটা ফ্লাক্স এদিকে প্রডিউস করছো, এদিকে ক্যান্সেল হয়ে গেলে ফ্লাক্স চেঞ্জের নেট রেজাল্ট জিরো, নেট ফ্লাক্সই জিরো, চেঞ্জ করো না, নেট ফ্লাক্স আমি যে কোনো ইনস্ট্যান্টে জিরো বলতে পারি, যা এদিকে এইদিকে ততটা। তাহলে ফ্লাক্স ইনক্রিজ ডিক্রিজ কোনো এফেক্টই এখানে এফেক্ট করতে পারবে না। ওই কারণে আমি বলতে পারি নন ইন্ডাকটিভ কয়েল, মানে আমি ইন্ডাকটেন্স সেলফ ইন্ডাকশন যেটা বলছি সেটা হবেই না। ইএমএফ ইনডিউস নিজের মধ্যে, ইএমএফ ইনডিউসড ইকুয়ালস টু জিরো হবে নিজের মধ্যে, সেলফ ইন্ডাকশন যেটা বলছো, মানে আমি এখানে নন ইন্ডাকটিভ, জাস্ট ইন্ডাকটেন্স অফ দ্য কয়েল উইল বি জিরো। ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা, আর বলার বলতে আছে যেটা কি আছে, ইন্ডাকটেন্সের ইউজ আমরা ডেইলি লাইফে মেনলি যেটা করি সেটা হচ্ছে ওই আগেকার দিনে যেটা ছিল চোক কয়েল, এখনো চোক কয়েল আছে অবশ্য, আর টিউব লাইটের ভেতরে দেখবে একটা ছোট্ট সেকশন বক্স লাইট থাকে, সেটা হচ্ছে তোমার চোক কয়েল। এসিতে আমরা ওটা ডিটেল ডিসকাস করবো, এসিতে ইন্ডাক্টরের প্রচুর অ্যাপ্লিকেশন আছে। এসিতে রেজিস্টার, ইন্ডাক্টর, ক্যাপাসিটর তিনটে